অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বঙ্গ টিভির বিশেষ অনুষ্ঠান গুণীজন গুণীকথন। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তেমনই একজন গুণীজনকে। তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রকৌশলী নুরুল হুদা। দর্শক, আর দেরি নয়, আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। প্রথমে জানতে চাচ্ছি আপনার জন্ম, বেড়ে ওঠা এবং আপনার বংশ পরিচয়টা। ধন্যবাদ। আমার জন্ম বর্তমান ভারতের কৃষ্ণনগর জেলার হুগলি থানার অঞ্চলে। কারণ আমার আব্বা ছিলেন পুলিশে একজন কর্মকর্তা এবং হুগলি থানাতে তিনি কর্মরত ছিলেন। সেখানেই আমার জন্ম এবং এই জন্ম তারিখ হচ্ছে 21শে ডিসেম্বর 1942 সাল। আমার জন্মের 14 মাস বয়সে আমার মা ইন্তেকাল করেন। তার কবর ওই হাঁসখালিতে, ইন্ডিয়ার হাঁসখালিতেই আছে, যদিও আমার এ যাবৎকাল দেখা হয় নাই। কেমন ছিল আপনার ছেলেবেলা? আমার বাবার সাথে বিভিন্ন জায়গাতে, উনি যেহেতু পুলিশের একজন কর্মকর্তা ছিলেন, সেই সুবাদে আমি বিভিন্ন তৎকালীন ইন্ডিয়া, পরবর্তীতে পাকিস্তান, এই সময়ে বিভিন্ন জায়গায় গেছি। আমার মামা, বড় মামা, তিনিও ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি রেলওয়ের ইঞ্জিনিয়ার ছিলেন। আমার বেড়ে ওঠার অনেকটা সময় আমার বড় মামার কাছেই কেটেছে, যেহেতু আমার মা একমাত্র বোন ছিলেন আমার দুই মামা। সেই সুবাদে আমার বড় মামা ভীষণভাবে, আমরা দুই ভাই, আমার মা মারা যান যখন আমাকে 14 মাস বয়সের সময় আমার মা মারা যান। সেই সময় আমার বড় ভাই এবং আমি, এই দুইজনে, দুই সন্তান আমার বাবার ছিলাম। তো চাকরির সুবাদে আমার বাবার সাথেও বিভিন্ন জায়গায় থেকেছি এবং আমার বড় মামার, তিনিও চাকরি করতেন রেলওয়েতে, তার কাছে থেকেও বিভিন্ন জায়গায় ঘুরেছি, থেকেছি। আমার শৈশবকালটা খুবই ভালো কেটেছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন পরিবারের সাথে আমি মেশার সুযোগ পেয়েছি এবং সবচাইতে বড় কথা যে বিভিন্ন পরিবার, তাদের অনেক স্নেহ আমি পেয়েছি যখন তারা জানতেন যে আমি 14 মাস বয়সে আমার মাকে হারিয়েছি। হ্যাঁ, সেই সহানুভূতি আমাকে সব সময় অনেক অনেক মানসিকভাবে ভালো রেখেছিল। এমন কোনো স্মৃতি আছে শৈশবের যেটা এখনো আপনাকে ভাবায়? এটা আছে এবং এটা ব্যতিক্রম ধরনের। যখন আমার যে পরবর্তীতে যে মা এলেন, সেই মা অনেক ভালো মা ছিলেন, অনেক আদর স্নেহ আমি পেয়েছি। যখন লোকে বলতো যে এই মাসুম বাচ্চা, এর মা নেই, মা মারা গেছে, তখন এই যে মা মারা গেছে, মা মারা যাওয়ার যে কষ্ট বা যে জীবনের যে ক্ষতি, এটা বোঝার বয়স ছিল না। তখন এই সম্পর্কে যারা কথা বলতেন, আমার মনে হতো কেন এরা বলেন, আমার তো মা আছে। হ্যাঁ, তার অবারিত স্নেহ তো আমি পেয়েছি। তো এর জন্যে আমাকে ওই ছোটোকালে এটা আমাকে বিব্রত করত এবং অনেক সময় আমি কষ্টও পেতাম যে মা তো আছে, কেন সবাই সৎমা বলে। আপনার হাতে খড়িটা হয়েছিল কীভাবে? আমার শিক্ষা জীবনের শুরু ভেড়ামারা থানায় অন্তর্গত প্রাইমারি স্কুলে। আমার বাবা তখন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ছিলেন। সেই সুবাদে আমরা ভেড়ামেরায় থাকতাম। ভেড়ামেরাটা হচ্ছে আপনার এই মানে হার্ডিস ব্রিজ ভেড়ামেরা থানার অন্তর্গত। মানে কুষ্টিয়ার যে মিরপুর শুনেছেন নাম, মিরপুর ভেড়ামেরা, ওই ভেড়ামেরা থানায় কর্মরত ছিলেন ওখানে। তো ওখানেই আমার প্রথম স্কুলে প্রাইমারি স্কুল ছিল। প্রাইমারি স্কুলে আমার
আব্বা নিয়ে গেলেন এবং আমার আজও মনে আছে আমার আব্বা হেডমাস্টার সাহেবকে এই কথা বলেছিলেন যে মাস্টার সাহেব আমাকে হাড়গোড়গুলো ফেরত দিলেই হবে। এই স্পষ্ট মনে আছে যে আমাকে হাড়গোড়গুলো ফেরত দিলেই হবে। তারপরে আমাদের আর্থিক অবস্থা খারাপ হতে আমরা গ্রামে চলে যাই, আমাদের গ্রামের বাড়িতে চলে যাই এবং আমাদের গ্রামের থেকে যে থানা খোকসা থানা, ওখানে খোকসা জানিপুর হাই স্কুল বলে একটা স্কুল, খুবই ভালো স্কুল। ওই সময়ে এত বড় বিল্ডিং আমি অন্য কোথাও দেখিনি, এত সুন্দর বিল্ডিং, হ্যাঁ, এবং এত বড় বিল্ডিং স্কুল এবং খুব নামকরা স্কুল ছিল। ওই স্কুল থেকে বোর্ডে প্রতি বছরই 2-4 জন সেই ইয়েতে থাকতো। তো এই স্কুলে আমি ভর্তি হই, এখান থেকেই আমি ম্যাট্রিকুলেশন পাস করি 58 সালে। এই ম্যাট্রিকুলেশনই এই বছরই শেষ, 58 সাল। এর পরের বছরগুলো 59 সাল থেকে ওই এসএসসি, এইচএসসি, ম্যাট্রিক উঠে গেল। এই তারপরে তো আমি আসি, আমি এসে কলেজে ভর্তি হই। নটরডেম কলেজে। ফাদার মার্টিন ছিলেন সেই সময়কার প্রিন্সিপাল নটরডেম কলেজ। তো কিন্তু আমার পারিবারিক আর্থিক অনটনের কারণে আমি ওখানে পড়তে পারলাম না, কারণ ওই আইএসসি, বিএসসি, তারপর ইউনিভার্সিটিতে যে এমএসসি, এইরকম আর্থিক অবস্থা আমাদের তখন ছিল না, আমার বাবার ছিল না। কারণ আমার 6 বোন, 1 ভাই, তারপরে ছিল পুষ্ণি ভাইয়ের ছেলে মেয়ে ছিল আমার হাঁসখালিতে। আমি যখন ছোটো, খুবই অল্প 2-1 বছরের মনে হয়, সেই সময় একটা ছেলেকে আর একটা মেয়েকে পালক ছেলে এবং পালক মেয়ে হিসাবে তাদেরকে লালিত পালিত করে, হ্যাঁ। এবং আজকে আমার সেই পালক ভাইয়ের নাতনি, সেও হচ্ছে যে ডিভিশনাল ইঞ্জিনিয়ার। আমাদের ফ্যামিলিতে এখন 11 জন ডাক্তার, ফিজিশিয়ান 11 জন, প্রফেসর আছে ওই রকম 5-6 জন কলেজ ইউনিভার্সিটিতে। তো এইভাবে যাই হোক, একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, আমাদের বিভিন্ন ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে আমাদের জীবন কেটেছে, কিন্তু লেখাপড়ার দিক দিয়ে আমরা সবাই এগিয়ে গেছি। আমরা জানলাম আপনার জন্ম, বংশ পরিচয়, শিক্ষা। এবার আপনার কর্মজীবন সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। নটরডেম কলেজে ভর্তি হলাম, কিন্তু ভর্তি হওয়ার পরে এটা আমি অনুভব করলাম যে এই কলেজ থেকে, হ্যাঁ, আইএসসি, বিএসসি পাশ করে ইউনিভার্সিটিতে যাওয়া, সেই রকম আর্থিক অবস্থা আমাদের তখন ছিল না। তখন আমি আই হ্যাড টু চেঞ্জ মাই ডিসিশন। আমি নটরডেম কলেজ থেকে, তখন আমার এক বন্ধু, তাকে আমাকে আগে স্মরণ করতে হবে, সে আমার আর্থিক অবস্থা জানতেন। তিনি বললেন যে তোর এসব ছাড়ো, হ্যাঁ, পলিটেকনিকে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, ওখানে পরীক্ষা দাও, যদি টিকে যাও তাহলে ওখানে পড়ো, ওখান থেকে পাশ করলে চাকরি। এই কথা বললো, তার কথাটা মনে ধরলো, হ্যাঁ, যে ওখানে 3 বছরের কোর্স আর ইয়ে দিয়ে 3.5 বছর মতন লাগে। তো ওই পলিটেকনিকে ভর্তি এক্সামিন হচ্ছিল, তো টেস্টে এক্সামিনেশনের ইয়ে করলাম, দিলাম, দেওয়ার পরে দেখেছি না আমি সিলেক্ট হয়ে গেছি এবং আমি ভর্তি হয়ে গেলাম ওখানে থেকে পাশ করার পরে আমি আমেরিকান ফার্ম ছিল, কনসাল্টিং ফার্ম, বার্জার ইঞ্জিনিয়ার্স, মতিঝিল কতটা যেন অফিস ছিল। তো ওই দেখি যে ওই মর্নিং নিউজে ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে ওই অফিসে গেলাম, ইন্টারভিউ। সবই আমেরিকান, বাঙালি বুঝেছিল। তো আমেরিকান যিনি চিফ ছিলেন, তিনিই আমার ইন্টারভিউ নিলেন। ফর্চুনেটলি এবং আনফর্চুনেটলি আমি তো হচ্ছে যে একটা গৃহস্থ পরিবার, আমার বাবার থেকেই লেখাপড়ার শুরু। এই ফ্যামিলিতে অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু লেখাপড়া ছিল না। আমার বাবার থেকেই লেখাপড়ার শুরু। তো ইংরেজিতে আমার বাবা খুবই ভালো ছিলেন,
খুবই ভালো ছিলেন। এই যে সবাই বলতেন গ্রামের যে আমার বাবার নাম ছিল আশরাফ আলী, তো বলতো যে আশরাফ যখন রেগে যেত তখন আর বাংলায় কথা বলতে পারতো না। এইরকম একটা প্রভাব ছিল আর কি। তো আমি তার ছেলে হিসাবে আমি ওই ইংরেজিতে খুবই ফ্লুয়েন্ট ছিলাম, ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমার কাছে তারপরে ওই বার্জার ইঞ্জিনিয়ার ছিল, পলিটেকনিকে ভর্তি হলাম, পাস করলাম, বার্জার ইঞ্জিনিয়ার্সে গেছিলাম, ওখানে সিলেক্ট হয়ে গেলাম, ওখানে চাকরি। পূর্ব পাকিস্তানের সেই প্রথম 10তলা বিল্ডিংয়ের আমি প্রজেক্টে, সেটা হচ্ছে কি যে ওয়াক্তা বিল্ডিংয়ের অপোজিটে সমবায় সদন আছে, ওয়াক্তা তার জাস্ট অপোজিটে সমবায় সদন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট 10-story বিল্ডিং অফ ইস্ট পাকিস্তান। তারপরে নটরডেম কলেজের যে প্রফেসরদের যে কোয়ার্টার, এগুলো আমার সুপারভিশনে। এরপরে এসছে অনেকগুলো কাজ, এফডিসির যেটা সবচেয়ে বড় শুটিং ফ্লোর, সেটার ইঞ্জিনিয়ারিং দায়িত্ব আমি ছিলাম। এবং আমরা আজও মনে পড়ে আমি 6 দিন 6 রাত সেই 60 ফিট উপরে কাটিয়েছি। ওই খাবারটা তারপরে খেতাম এইভাবে। তো ওখানকার চাকরি জীবন ভালোই চলছিল, খুবই ভালো। আমাকে ওয়েস্ট পাকিস্তানে পাঠানোর জন্য ওরা ইয়ে করেছিল। ওয়েস্ট পাকিস্তান একটা বড় প্রজেক্ট ছিল। হ্যাঁ, তো আমার এক বন্ধু, সে আমাকে একদিন বললেন যে দেখো ওইসব ফার্মে প্রজেক্ট থাকলে চাকরি আছে, প্রজেক্ট না থাকলে ছাঁটাই করে দেবে। তখন ইচ্ছে করলো বোধহয় চাকরি পাবেন না। তো আমার কথাটা মনে ধরল যে, কারণ আমি তো খুবই আর্থিক অনটনের মধ্যবিত্ত পরিবার সন্তান, কারণ আমার অনেকগুলো বোন আছে, এদের লেখাপড়া শেখানো, এদের বিয়ে শাদী দেওয়া। তো আমার মনে ধরলো, আমি রিজাইন লেটার দিলাম। 1 মাস আমাকে ঘুরালো। মিস্টার ম্যাথি ছিলেন হচ্ছে চিফ অফ দ্য ফার্ম। ডোন্ট ওয়ারি, ইউ স্টে উইথ আস, ইফ নেসেসারি উইল টেক ইউ টু আমেরিকা। এতদূর পর্যন্ত আমার জন্য ইয়ে করছে, যা আমার কাছে আনএক্সপেক্টেড, স্বপ্নের চাইতেও বেশি মনে হয়। এই পর্যায়ে এসে আমরা জানতে চাচ্ছি আপনার ব্যক্তিগত জীবন, পরিবার, পরিজন, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমার ব্যক্তিগত জীবন তো হচ্ছে যে সমস্যা সংকট, আর্থিক অনটনের, এতগুলো ভাই বোন, আমরা 6টা বোন, একটা ভাই। তারপরে আমার বাবা মার পালিত ছেলে এবং মেয়ে ছিল। আমেরিকান ফার্ম বার্জার ইঞ্জিনিয়ার চাকরি করতাম, এই চাকরি ছেড়ে দিয়ে গভর্নমেন্ট চাকরি, সিকিউর জব। এই বিবেচনায় আমি গভর্নমেন্ট সার্ভিস, যেটাকে পিডব্লিউডি বলা হয়, আমি ওখানে জয়েন করি। ওখানে জয়েন করার পর আমি রাজশাহীতে অ্যাজ সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, উপবিভাগীয় প্রধান প্রকৌশলী হিসাবে আমি চাকরি করি। এবং ওখানে তো বাংলো ছিল, সবই যেটা গভর্নমেন্ট রেটে ভাড়া কাটতো, কিন্তু বাংলো ছিল আর কি, এয়ারমার্ক বাংলো, নির্ধারিত বাংলো ছিল ওখানে। তো আমি আমার এই যে ছোটো বন্টন যেগুলো ছিল সবগুলোকে নিয়ে গেলাম রাজশাহীতে। কারণ আমাদের সরকারি চাকরির বিধি মোতাবেক 3 বছর করে এক একজনকে একটা স্টেশনে থাকতে হয়, এর বেশিও হয়তো থাকে। তো আমি ওখানে নিয়ে গেলাম এবং ছোট যেগুলো ছিল সেগুলোকে স্কুলে ভর্তি করে দিলাম, আর বড় যেগুলো ছিল সেগুলো রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি করে দিলাম। এইভাবে এদের লেখাপড়া শুরু হয়। ইতিমধ্যে ইউনিভার্সিটির পড়া শেষ হতে হতে বিভিন্ন জায়গা থেকে এদের বিয়ের প্রস্তাব আসে, এদের বিয়ে দিই। খুব বেশি আড়ম্বরের সাথে দিতে পারিনি, কারণ আমার আর্থিক সংগতি অতটা ছিল না। তবুও সমস্ত আর্থিক ব্যয়ভার আমাকেই বহন করতে হয়েছে, বিয়ে দিয়েছি। আপনার ভাই বোনরা এখন কে কোন অবস্থাতে রয়েছে? আমার বড় ভাই, উনি মারা গেছেন। ওনার ছেলে মেয়ে এরা সবাই মোটামুটি শিক্ষিত, সবাই, এবং চাকরি করে যাবে। বিয়েটিও হয়েছে ভালো, খুবই ভালো বিয়ে হয়েছে। আর আমার যেটা ছোট ভাই সবটাই, সেও রিটায়ার করেছে, সেও প্রফেসর ছিল কলেজে। তারপরে হচ্ছে যে বোনটা ও মারা গেছে, এর পরের বোনটা
এও মাস্টার্স ডিগ্রি হোল্ডার। এ এখন ঢাকাতেই থাকে। ওর ছেলে মেয়ে হচ্ছে যে ডাক্তার, হচ্ছে যে দুটো ডাক্তার, একটা পিজিতে আছে আর একটা রাজশাহী মেডিকেল কলেজে আছে, দুটো ডাক্তার। মেয়ে এবং মেয়ের জামাই এরাও ডাক্তার, এরাও আমেরিকা প্রবাসী, দুজনেই ডাক্তার। এই গেল হচ্ছে যে মেজো। সেজো যেটা, সেটাও হচ্ছে যে রিটায়ার করলো হচ্ছে যে বাংলার বিভাগীয় প্রধান হিসাবে। তার এক ছেলে, ও থাকে হচ্ছে যে সৌদি আরবিয়াতে। ও হচ্ছে যে ও ইঞ্জিনিয়ার, দিল্লি ইউনিভার্সিটি থেকে পাশ করে সৌদি আরবিয়াতে। আর মেয়ে আছে, মেয়েও চাকরি করে, মেয়ের জন্য চাকরি করে। তারপরে আছে যেটা, সেটার ছেলে মেয়ে এত বড় হয়নি। এক ছেলে, যেটা সবচেয়ে ছোট বোন, যেটা এক ছেলে, ও আমেরিকাতে। আর এই ছোট বোনটার ইমিডিয়েট যে বড়, ওরও এক ছেলে এক মেয়ে, মেয়েটি ডাক্তার, পিজিতে পোস্টিং, আর ছেলে আমেরিকাতে গেছে, ওখানে লেখাপড়া করছে। আমার দুই ভাগ্নি আর কি আমেরিকাতে এখন লেখাপড়া করছে। এবং এরা নিজেদের ইয়েতেই, আমার ওই যে বোনটা মানে বেশ গরিব, যেটা যার মেয়ে হচ্ছে যে পিজিতে ডাক্তার, তাকে ওই ইউনিভার্সিটি তাকে ফ্রি অফ কস্ট লজিং, ফুডিং, তারপরে টিউশন ফি, এভরিথিং ইজ ফ্রি। এটা মানে কল্পনার বাইরে। আমি চিটাগং হিল ট্র্যাক্সের বিভিন্ন জায়গায়, যেখানে কেউ যেতে চাইতেন না, কেউ যেতে চাইতেন না, দুর্গম পাহাড়ি অঞ্চল, তারপরে উপজাতীয় এলাকা, কেউ যেতে চাইতেন না। কিন্তু আমাকে আমার চিফ ইঞ্জিনিয়ার বললেন যে তুমি যাও। তো আমি ওখানে গেলাম, ওখানে চাকরি করেছি দীর্ঘদিন। চাকরি করে ইতিমধ্যে স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, এবং আমি তখন মেজর জিয়া, একই সাথে দুইজনে একই সাথে রামগড়ে আমরা ইয়ে করলাম। তারপরে ওপারে যখন বোমবার্ডমেন্ট শুরু করলো পাকিস্তানি, রামগড়ে আমরা স্থান নিলাম। ওখানে যখন বোমবার্ডমেন্ট হবে এই ধরনের যখন মেসেজ আসলো, তখন আমরা রামগড় পাড়ি দিয়ে ওপারে ইন্ডিয়া সাবরুম, এখনটা সাবরুম জেলা হয়েছে কিনা জানি না, তখন সাবরুম একটা সাব ডিভিশন পর্যায়ের ছিল, যতদূর মনে আছে। তো আমি তখন বরগুনাতে আমি পোস্টে চাকরি করি। তো আমার ডিউটির ভিতরে একটা ছিল অন্যতম প্রধান ইয়ে, যে জেলখানা পরিদর্শন করা, ওখানে সব সিকিউরিটি সিস্টেমগুলো ঠিক আছে কিনা এই সবগুলো দেখা। তো জেলখানা পরিদর্শনে যে দেখি যে একটা রুমের ভিতরে 5-6টা ইয়াং ছেলে, 14-15 বছরের 5-6টা ইয়াং ছেলে একটা রুমের ভিতরে আছে। তো আমি জেলরকে জিজ্ঞাসা করলাম যে এরা এখানে, জেলর বললেন যে এরা ইন্ডিয়ান, অবৈধভাবে পূর্ব পাকিস্তানে ঢোকার কারণে এদেরকে অ্যারেস্ট করে জেলে, এবং এদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। এইটা শোনার পরে তখন আমি সাব ডিভিশন অফ এসডিও, খাগড়াছড়ি তখন সাব ডিভিশন, তো এসডিও সাহেবের ওখানে গেলাম, যে বললাম যে এরকম ইন্ডিয়ার কতগুলো বাচ্চা ছেলে, ইয়াং ছেলে, ওদেরকে আটকানো আছে, ওদেরকে ছেড়ে দিতে হবে। তো এসডিও সাহেব ছিলেন হচ্ছে ওই জামাত টাইপের, আর যে সেকেন্ড অফিসার ছিল সে পুরা জামাত ছিল। সে একেবারে হয়ে করে উঠলো, এদের বয়স অনেক বেশি, আমি এদের তুলনায় খুবই অল্প বয়সী, বাচ্চা বয়সী। হ্যাঁ, কী বলেন এদেরকে ছেড়ে দিতে হবে, এদের ট্রায়াল হবে, ইয়ে হবে, এরা অবৈধভাবে পূর্ব পাকিস্তানে প্রবেশ করেছে। তাই বললাম যে হ্যাঁ, অবৈধভাবে। এটা অবৈধ ভিত্তিটা কি? এরা শুনেছিল যে শেখ মুজিবুর রহমান রামগড়ে বক্তৃতা দেবেন, তার বক্তৃতা শোনার জন্যই তো এসেছিল, অন্য কোনো কাজে তো না, নাশকতামূলক তো কোনো কিছু না। এখন ধরা পড়েছে, জেলে আছে, ছেড়ে দেবে। তো একেবারে সেই না আমি বলে যা ছেড়ে দিতে হবে। আর এদিকে আমার লোক দিয়ে খবর দিয়ে দিলাম, এমনি জুড়ে গেছে। তখন তো অলরেডি পাকিস্তানের সাথে আমাদের শুরু হয়েছে যুদ্ধ, শুরু একেবারে প্রাককালে। সবাই তো অ্যান্টি পাকিস্তানি,
তো ওই সব লোককেও জানাই দিলাম, ওখানকার স্থানীয় লোকজন তারাও আসলেন, এসডিওর অফিসের বাইরে দিয়ে, জানালার বাইরে দিয়ে সব একেবারে দিয়ে দিলেন। তো আমি বললাম যে দেখেন ছেড়ে দিতে হবে আপনাকে, হ্যাঁ। তো বলে না না, আমি বললাম, দেখেন ওই জানালা দিয়েই পর্দা ছিল, এর চাইতেও বড় জানলা, পর্দা এরকম টান্ডে সরাই দিয়ে বললাম যে দেখেন আপনি কিন্তু ঘেরাও হয়ে আছেন, এটা ওই পুলিশ দিয়ে কিছু হবে না, ওই পুলিশ আসলে পুলিশদেরও মার খেতে হবে, আর পুলিশও শুনবে না যে এই কারণে এদেরকে ইয়ে করতে হবে। তো এইরকম তর্ক বিতর্ক হতে হতে এসডিও সাহেব বললেন যে আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব ঠিক আছে, এখন তো লাঞ্চ আওয়ার হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে আসি, তারপরে বসি। আমি করবো, তারপর তো খাওয়া দাওয়া করে এসে বসলাম, বসে বই আমি বলে যে আপনি তো সমাধান করতে পারেন নি, তো আমি সমাধানটা করে দিই। হ্যাঁ, এদেরকে আপনি মক ট্রায়াল দেন। মক মানে বলুন তো, মক একটা লোক দেখানো বিচার, লোক দেখানো বিচারের একটা অনুষ্ঠান। তো ওদেরকে তো ওইভাবে ছাড়ালাম, ওইভাবে বলে যে ঠিক আছে আপনার মক ট্রায়াল করেন, গিয়ে প্রতিটা 50 টাকা করে জরিমানা করে দিলাম, পকেটে টাকা এসডিও সাহেবের হাতে দিয়ে দিলাম যে যান ট্রেজারিতে জমা দিলেন, ও ছেড়ে দেন। তারপরে আমার বাসাতে বাবুর্চিকে তো বলাই ছিল যে রান্নাবান্না করে খাওয়াই টাওয়াই ওদের বাড়িতে বই পাঠিয়ে দিলাম। তো এই যে যখন আমি ওপারে গেলাম, আমার মনে আছে তখন শ্রাবণ মাস, হিলি এরিয়া, ওই সবসময় ঝিরঝির করে বৃষ্টি টিষ্টি। যখন বললো যে এপারে থাকা যাবে না, ওপারে চলে যেতে হবে, কেননা পাকিস্তান যাবো মারপিট করবে। তো ওপারে গেলাম, কোথায় থাকবো, কোথায় কি, হঠাৎ দেখি বেশ কিছু ছেলে পেলে আমার পায়ে ওদের ভাষায় প্রণাম করতেছে। তা আমি তো হতচকিত হয়ে গেলাম, কি ব্যাপার, হ্যাঁ। তখন বললো কেন স্যার, আপনি যে আমাদেরকে জেলখানা থেকে বের করে খাইয়ে গাড়িতে তুলে বাড়ি পাঠিয়ে দিয়েছেন, সেটা আমরা এই ওদের ভিতরে এক অ্যাডভোকেটের 2 ছেলে ছিল, ওখানকার আর কি বেশ প্রমিনেন্ট। তো এরা আমাকে নিয়ে গেল যে আমাদের বাড়িতে যেতে হবে। তো গেলাম বাবা মার কাছে, মানে আমার কেউ না দেখেই আমার নামে আমি ওই এলাকার সব ওই সাবডিভিশনের প্রায় সবারই পরিচিত মনে। তারপর সেই অ্যাডভোকেট সাহেবের বাড়িতে নিয়ে গেল, ওখানে খাওয়ার জন্য আমাদের থাকার জায়গা। তা আমাদেরকে বললো, আমরা 3 ফ্রেন্ড ছিলাম ইঞ্জিনিয়ার, বললো যে এরকম আমার যে আছে কাছারি করা আছে, এখানে থাকেন আপনারা। তা আমি বললাম যে কাকা বাবু না, সেটা হয় না, আমাদের কাছে বিভিন্ন রকমের লোকজন আসবে, বাড়ির সাথে লাগোয়া কাছারি, তো আপনারা কয়দিনের ভিতরে অতিষ্ঠ হয়ে যাবেন, তার চাইতে কোনো বাড়ি যদি পাওয়া যায় ভাড়া নিয়ে আমরা থাকি। তারপরে তার মেয়ে, আমার বড় মেয়ে, পুরোদিন নাম, আমার ওয়াইফ আমাকে খুব খোঁচা দেয়। শি ওয়াজ এ ভেরি গুড লেডি, শি ওয়াজ এ টিচার, খুব আমাকে বাড়ির ভাড়াটা সেই করে দিলেন। এখন কথা আছে, কেমন আছে, যোগাযোগ আছে? না, কোনো যোগাযোগ নেই, যতদূর আমি জানি যে আমেরিকাতে, তার হাজব্যান্ড সহ আমেরিকাতে। তো আমার আমেরিকাতে আমার ছেলের বাড়িতে যাওয়ার পরে একবার মনে হলো যে ছেলেকে বলি যে আব্বা এটা খোঁজ নাও তো দেখি কোথায় আছে। আবার মনে হলো যে আমার ছেলে এত বয়সী হয়েছে, ভাববে যে আব্বা এখনো, এই জন্য আর কিন্তু আমার ইচ্ছে ছিল, কিন্তু অনেস্টলি আমি বললাম আর কি। ওখানে বাড়ি এক গরিব মানুষের একটা ঘর, তো সেই আর কি আমাদের বাসাটা, যেহেতু তার ছোট 2 ভাইকে যে আমি সেই ইয়ে করে জেলখানার থেকে বের করে ছাড়িয়ে খাওয়া দাওয়া করে গাড়িতে করে পাঠিয়েছিলাম, এই যে তাদের এই কৃতজ্ঞতা, এটা মানে পুরোপুরি ছিল। আমাকে না দেখেও অনেকেই চিনত, এইরকম মনে হতো আমার। তো ওই সে বলে আচ্ছা ঠিক আছে, তারপরে সেই তাদেরই ওই জমি জমা চাষাবাদ করে এই ধরনের এক লোকের একটা খড়ের ঘর ছিল বড় তুমি, সেখানে সেটা ভাড়া ঠিক করে দিল যে আমরা ভাড়া দিয়েই থাকবো, এমনি না,
আমাকে যদিও বলছিল যে ভাড়া দেওয়া লাগবে না, ওটা যা করবে হ্যাঁ ওটা আমি করবো, বুঝলো না ভাড়া দিয়ে থাকে। তো ওখানে ওই ভাড়া নিয়ে থাকলাম, থাকতে থাকতে ওই ইয়ের আমাদের যে জিয়া, মেজর জিয়া, তো এও তো পালাইলো, এখন থাকবে কোথায়, কি করবে, এর সব সেই এর যে ক্যান্টনমেন্ট, সেই আমলকি বাগানের সেই ভিতরে গাছ টাছ কেটে কেটে পরিষ্কার করে সেখানে তার সেনা দপ্তর এইটা করে দিলাম। তারপরে হচ্ছে যে এই যে হাজার হাজার মানুষ এপার থেকে ওপারে গেছে, হ্যাঁ হিন্দু মুসলমান সব মিলিয়ে, মানে জানের ভয়ে সব গেছে। তো এদের ওখানে সেই মানে নো ম্যানস ল্যান্ড, ওই পাহাড়ি এলাকা তো নো ম্যানস ল্যান্ড, ঘর বাড়ি নেই, কিছু নেই। তো ইয়ে আমলকির বাগান এইসব, তো ওখানে গাছ টাছ কেটে ওই তরজা দিয়ে এইরকম দোচালা লম্বা করে করে 4-5টা ঘর বানিয়ে দিলাম, যেখানে প্রায় হাজারের কাছাকাছি লোকজন। কষ্ট করেই থাকতে হয়েছে, গাদাগাদি করে থাকতে হয়েছে, এইগুলো করে দিলাম। কত সালে সময়টা বলুন? এটা 1971 সালে 25শে মার্চের পরে এইটা। তখন আমরা আমাদের কাছে ইয়ে আসলো যে রামগড়ে বোম্বার্ডমেন্ট হবে, আপনারা সব ওপারে যা জিনিসপত্র আছে। যেহেতু আমি পিডব্লিউডিতে চাকরি করতাম, পিডব্লিউএস তখন সিএনবি করতে সবাই চাকরি করতাম, আমাদের তো স্টোর ছিল, তো স্টোরে ওই টিন, কাঠ, বাঁশ, রড ইত্যাদি সব জিনিস ছিল। তো এসব তো আর কাজে লাগবে না, লাগবে হচ্ছে যে টিন আর কাঠ আর কিছু বাঁশের পিচ ছিল সেইগুলো, অন্য কিছু তো রড টড কী করবে। তো এইগুলোই সব একেবারে খুলে বের করে ওপারে পাঠিয়ে দিলাম। এদের যে এটা সেনা ছাউনি এগুলো করে দিলাম, করে টোরে দেওয়ার পরে তারপরে ইয়ে হলো যে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে ইয়ে করা হলো যে আমাদেরকে ওই ইয়ে মেজর খালেদ মোশাররফ সেক্টর 2 মেলাঘর, হ্যাঁ আমাদেরকে সেক্টর 2-তে পাঠানো হলো। তো ওখানে রিপোর্ট করলাম। তো ওখানে রিপোর্ট করার পরে তারপরে এদিকের থেকে ক্যাজুয়ালিটি বাড়তে লাগলো, যুদ্ধের তীব্রতাও বাড়তে লাগলো, আমাদের লোকরা মুক্তিযোদ্ধাদেরও সেই ইয়ে মানে ইয়ে হওয়া, আহত হওয়া, জখম হওয়া ইত্যাদি বাড়তে লাগলো। তখন বাংলাদেশ গভর্নমেন্ট এই যে ইস্তিমা তাকে জানানো হলো। তিনি বললেন যে তো ঠিক আছে, একটা তাহলে হাসপাতাল করতে হবে, তারপর তো টাকা দিতে হবে, তো টাকা তো দিই মানুষকে। তারপরে কি 50,000 টাকা দিলেন, এই টাকা আর ওখানকার স্থানীয় লোকরাও সাহায্য করেছে। ওই বাঁশ দিয়ে দরজা আর বাঁশের খুঁটি এই দিয়ে সেই থাকার জায়গা, এই যে বহু মেয়েরাও এসে তাদের এই বেগম সুফিয়া কামালের মেয়ে টুলু আর ঝুলু এরাও থেকেছে আমার এই আশ্রয়ে। হ্যাঁ, তো এদের জন্য সেই থাকার জায়গা, মেয়েদের জন্য প্রাণের ভয় সব পালিয়েছে। তারপরে হাসপাতালের হলো কি যে হাসপাতাল তো তৈরি করলাম, ওই উপরে দরজা দিয়ে আর নিচের ওই বাঁশের চাটাই দিয়ে বেড, ওই যে গ্রামে বাঁশের চাটাই দিয়ে যে বেঞ্চ মতন করে না, গাছের তলায় টলায় পড়ে থাকে সব, হ্যাঁ ওই রকম করে করলাম। এখন ডাক্তার সাহেবরা এসে এইসব দেখে বলে না এটা তো হবে না, হবে না, কারণ আমাদের তো সব রোগী তো ওই ম্যালেরিয়া, কালাজ্বর বা অন্য কোনো ধরনের না, সাধারণ রোগী না, আমাদের তো সবই হচ্ছে যে হ্যাঁ বুলেট ইনজিওর্ড ইয়ে, এদের অপারেশন হবে, এদের থাকার জায়গা কারোর বাদ দিক থেকে কোমর পর্যন্ত উঁচু করে রাখতে হবে, কারোর মাথার দিক থেকে উঁচু করে রাখতে হবে, এরা তো এমনি শুয়ে থাকার ইয়ে না। তো এটাতে নিয়ে একটা ঝামেলায় পড়লাম যে কী করা যায়। তো আমরা 3 বন্ধু
তিনজন ইঞ্জিনিয়ার ছিলাম। বসে বললাম যে কী করা যায়, করতে করতে হঠাৎ মাথায় আসতো যে হ্যাঁ একটা কাজ করা যায়, হ্যাঁ এটা দেখা যেতে পারে। বলে কীরকম? বলে যে এই বেডের চারদিকে খুঁটি বাঁধবো আর খুঁটির সাথে পুলি বাঁধবো, আর এই বেডটা হবে মাঝেরটা হবে ফিক্সড, আর দুই পাশেরটা হবে এইরকম। ওই ফিক্সডের ভিতরে এরকম ভাবে পাশের চটা ঢুকে যাবে, হ্যাঁ, এবং এই চারটে খুঁটির সাথে চারটে পুলি এবং দড়ি বেঁধে দিলাম, আর এই যে দুই দিকে এই বেডের বাঁশের সাথে বেঁধে দিলাম। যখন এদিকে উঁচু করে দুই দিকে এরকম টান দিয়ে পুলি টান দিয়ে এটা উঁচু, হ্যাঁ এরকম, তো এই এখান থেকে এইরকম হয়ে গেল। হ্যাঁ, তো এইরকম করে করে তখন ডাক্তারদেরকে বললাম যে নাও সি whether it will work or not। তো ডাক্তার সাহেব বললো যে yes it will work। বিলাত থেকেও প্রফেসর সেন এসেছিলেন, তিনিও দেখে খুব খুশি, যে আমাকে আবার হুদা সাহেব না বলে আমাকে খুদা সাহেব বলতেন। খুদা সাহেব, হ্যাঁ ইউ হ্যাভ ডান ওয়েল। তার অরিজিনাল বাড়ি ছিল আসামে, কিন্তু সে লন্ডনেই সেটেল। তো এইভাবে হাসপাতাল, 400 বেডের হাসপাতাল করা হলো, এবং সেখানে আমাদের মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, তারপরে যেসব মেয়েরা গেছিল, হ্যাঁ এইসব মেয়েদের সেফ নেই, হ্যাঁ এরা তো সবই তো ইয়েতে যায়নি, এমন মুক্তিযোদ্ধা সবাই, কিন্তু সবই তো জানের ভয় যে পাকিস্তানিদের ধরে নিয়ে যায়, এইসব ভয়ের থেকেই তো পালাইছিল। তো এইভাবে ইয়ে করে সবগুলো ঠিকঠাক করে করলাম। ওখানে হারুন ব্যানার্জি বলে এক ভদ্রলোক ছিলেন, খুব অনেক জমি জমার মালিক, অনেক বড় লোক। তার এক ছেলে এক মেয়ে থাকে বুঝি ইয়েতে সুইজারল্যান্ডে, ছেলে থাকে দিল্লিতে, আর তিনি মাঝে মধ্যে, তিনিও দিল্লিতেই থাকেন, মাঝে মধ্যে আসেন। বাংলাদেশি ডাক্তার সবই ছিলেন, ওখানকার কোনো ডাক্তার ছিলেন না আলটিমেটলি। এখানের থেকে যারা গেলেন, যেমন নাজিম ভাই, তারপরে হচ্ছে যে লন্ডনে থাকে, কি যেন নাম মুখে আসে না, তারপরে সেতারা, ডক্টর সেতারা। নাজিম ভাই ডাক্তার ছিলেন, আরও ডাক্তার ছিলেন, তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর নবীন নার্স হিসাবে ইয়ে করেছে, যেসব মেয়েরা পালিয়ে গিয়েছিল জানের ভয়, যাদের থাকার জায়গা টাকা করে দিয়েছে, তাদেরকে লাগানো হলো নার্সিংয়ে। হ্যাঁ, যারা একটু রক্ত দেখলে মশা যেত, তারাই সেখানে এইসব অপারেশনের পাশে দাঁড়িয়ে কাজ করেছে। যুদ্ধ চলাকালীন অবস্থায় আপনি যে চাকরি ছেড়ে বসে গেলেন, ভারতে ইন্ডিয়াতে গেলেন, গিয়ে নিজের উদ্যোগে ঘর তৈরি করলেন, তারপরে এই যে আশ্রয় দিলেন সবাইকে, অনেক হাসপাতাল তৈরি করলেন, সেখানে সবাই কাজ করলো। তো এই যে নিজের উদ্যোগে এত কিছু করলেন আপনি সেখানে, হ্যাঁ, তো ইতিহাসের পাতা দেখা যায় যে আসলে আপনাকে আমরা সেভাবে পাচ্ছি না, মানে আপনি নীরব। তো এই বিষয়ে কিছু বলুন। আমরা যারা প্রকৌশলীরা কিন্তু সেই প্রচার বিমুখ হয়, তারা জঙ্গল কেটে শহর তৈরি করে, তারপরে সেই শহরের মানুষজন এসে বসবাস করে, কিন্তু কেউ মনে রাখে না যে এই জায়গায় যারা তৈরি করেছিল তারা কতটা শ্রম দিয়েছিল। সেখানে পানি থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছুতেই প্রকৌশলীরাই করে। তো সেই জন্যে এটা এমন কিছু না, যেহেতু আমরা কখনই প্রচারমুখী আমাদের প্রফেশনও না, আমরা এটা ধারণও করি না যে আমাদের যে কাজ, আমাদের যে দায়িত্ব, সেটা আমি করতে পারলাম কিনা সেটাই বড়, অন্য কোনো কিছু নয়। তো আর আমি ব্যক্তিগতভাবে একেবারেই প্রচারমূলক, ব্যক্তিগত আমার কোনো আগ্রহ নেই। যা করেছি আমি আমার নিজের বিবেক থেকে যেটা ধারণ করেছি, আমি সেইভাবেই কাজ করেছি। আমি কারণ মুখাপেক্ষি হইনি। আর সবচাইতে বড় কথা যে সবাই আমাকে জানতো যে আমি অত্যন্ত সেই যাকে বলে আর কি, যে খুব জেদি টাইপের মানুষ, যে হোয়াট এভার আই সে দ্যাট উইল হ্যাভ টু বি ক্যারিড আউট।
এর কোনো ইয়ে নেই, সে যেই হোক না কেন, এবার এইরকম আমার একটা ইয়ে ছিল। এবং এটা সবাই খুব ইয়ের সাথে ইয়ে করতেছে না, একে ইয়ে করা যাবে না, দাবি রাখা যাবে না। চটানো যাবে না, যে কোনো রকম কোনো ইয়ে করে এটা করা যাবে না। আমরা শুনতাম এইচ.টি. ইমামের কথা, সে পূর্বাঞ্চলীয় অঞ্চলের সে জোনাল চিফ ছিল বাংলাদেশ গভর্নমেন্টের। শুনুন, ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য বাংলাদেশ গভর্নমেন্ট ইন এক্সাইল, প্রবাসী গভর্নমেন্টের নিয়োগকৃত মানুষ, সে তো দিঘা। হ্যাঁ, তো এইটা ছিল। তো এখানে এই কাজকর্ম যেগুলো, এগুলো আমার 3 বন্ধু, আমি একলাই শুধু না, আমার আরও 2 বন্ধু ছিলেন প্রকৌশলী, আমরা এগুলোর উদ্যোগ নিয়েছি, চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত কাজগুলো করেছি। তা নাহলে পরে ওই মুক্তিযুদ্ধের সময় যখন আমি আমার শরীরে মুক্তিযুদ্ধ, সবাই বলে মুক্তিযুদ্ধ, আমাদের শরীরের থেকে একবারে আমি 600 সিসি রক্ত দিয়েছি। 600 সিসি মানে এরকম 2 বোতল রক্ত আমার এই শরীরের থেকে। সেটা কি করে হলো? সেটা রাত্রে 2টোর সময় আমি ওই সেই ইয়েতে মেলাঘর যে ক্যাম্প, ওখানে আমি যখন যাই তখন আমাদের হিল ট্যাক্সে তো আমাদের অফিস টফিস বাসা টাসা, এর জন্য পোর্টেবল জেনারেটর ছিল। আমি আবার কি মনে করে অবচেতন মনে, হ্যাঁ, একটা জেনারেটর নিয়ে ওপারে নিয়ে যেয়ে রাখলাম। পরবর্তীতে এই যে মুক্তিযোদ্ধা হাসপাতাল হলো, এর অপারেশন থিয়েটারে, হ্যাঁ, অপারেশন হবে কি করে, হেলিকপ্টার আলোতে হবে না, হ্যাঁ, ওই অপারেশন থিয়েটারে এই জেনারেটর ইউজ, এখান থেকে যে বিদ্যুৎ হতো তাই ইয়ে হতো। এটা কিন্তু নিয়ে যাওয়ার কথা না, কিন্তু হঠাৎ কী করে মনে হলো যে না একটা নিয়ে যায়, কারণ আমি তো আর বেশি টানতে পারবো না। তো এইভাবে ওখানে সেই হাসপাতালের গোড়াপত্তন করলাম, যে এখন আমাদের ক্যাজুয়ালিটি বাড়ছে ত্রিপুরা স্টেটে। এই কলেরা, বসন্ত, ডায়রিয়ার চিকিৎসা হতে পারে, কিন্তু বুলেট ইনজিওর পেশেন্টের কোনো ব্যবস্থা নেই। তো এর জন্যই এই হাসপাতাল তৈরি করতে হলো। হসপিটালের কাছ থেকে ওখানে থাকা অবস্থাতে তারপরে তো চলে এলো কি বলে মুক্তাঞ্চল বিভিন্ন জায়গাতে, কুমিল্লা দিকে মুক্তাঞ্চল হতে থাকে। তখন আর কি ওই যে ইয়ে ছিল, পাকিস্তান গভর্নমেন্টের যে যিনি ইয়ে ছিলেন, প্রধান ছিলেন, আঞ্চলিক প্রধান আগরতলাতে, হ্যাঁ, ওনার সাথে দেখা করলাম। তো উনি আমাদেরকে বললেন, আমরা 3 বন্ধু ছিলাম, বললেন যে এরকম তোমরা ইয়েতে চলে যাও, মুক্তাঞ্চলে চলে যাও, ওখানে যে এই যারা ইনজিওর্ড হয়ে গেছে, এটা হয়ে গেছে, তাদের হাসপাতালে চিকিৎসা নিয়মিত হচ্ছে কিনা, এটা ওটা, বিভিন্ন বিষয়। পলিটিক্যাল ম্যান, তার পলিটিক্যাল হয়েছে নির্দেশ দিচ্ছেন। তো তারপরে তো আমরা ওখান থেকে হয়ে কুমিল্লা এলাম, আগরতলা থেকে ওখান থেকে ইয়ে হয়ে আমরা চলে এলাম আখাউড়াতে। আখাউড়ার থেকে ট্রেনে তারপরে ঢাকা এসে সব এখানে যারা ছিল তাদের কাছে রিপোর্ট করলাম যে আমরা এসেছি, নেক্সট কোনো যদি অ্যাসাইনমেন্ট থাকে তাহলে দিতে পারে, আর যদি না থাকে তাহলে আমরা স্ব ডিপার্টমেন্টে আমরা আবার জয়েন করি। হ্যাঁ, তো তখন ওনারা বললেন যে না, এখানে তো সব এস্টাবলিশমেন্ট আছে, হাসপাতাল আছে, পুলিশ স্টেশন আছে, এটা ওটা সবই আছে, হ্যাঁ, এখানে তো কোনো কাজের দরকার নেই, বেটার যার ডিপার্টমেন্টে দিয়ে জয়েন করে। অ্যাকর্ডিংলি আমি চলে আসলাম। চলে এসে আমি তো এই সিএনবি, তখন সিএনবি বলতে আমি পিডব্লিউডি বলি, সিএনবিতে এলাম, সিএনবি চিফ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করলাম। তা আমার দুর্ভাগ্য যে চিফ ইঞ্জিনিয়ার যেন এই মুক্তিযুদ্ধকে গ্রহণ করতে পারছিলেন না, যদিও ওই পূর্ত ভবনের সমস্ত কর্মকর্তা কর্মচারী সব আমাকে সেই ইয়ে করেছে, সম্মাননা দিয়েছে, অনেক কথা বলেছেন যে পিডব্লিউডিতে এই যে
মুক্তিযোদ্ধা আমরা গর্ব অনুভব করি। আমাকে অনেক ভালো ভালো কথা বলেছেন। কিন্তু চিফ ইঞ্জিনিয়ার সাহেব যে যখন দেখা করতে গেলাম দেখলাম যে উনি ঠিক গ্রহণ করতে পারতেন না, কেমন যেন গোমরা মুখেই কথা বললেন। হ্যাঁ, গোমরা মুখেই কথা বললেন। তারপরে তো আমি জয়েন করলাম, জয়েন করে চাকরি শুরু করলাম। আর এদিকে হচ্ছে যে এই যে মুক্তিযোদ্ধা হিসাবে বহু মানুষ দেখি যে নাম নিবন্ধন করছে, সব কিছু করছে। আমি কোনোদিন চাইনি যে আমি যে মুক্তিযোদ্ধা, এটা কোথাও কোনোদিন বলতেও যাইনি, কোনো নিবন্ধন করতেও যাইনি। আমাকে এই যে বছরখানেক আগে মনে হয় এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সেক্রেটারি সে নিজে আমাকে এবং ওই জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্যে এই দুইজনের নামে গেজেট নোটিফিকেশন করে দেখি যে আমাকে পাঠিয়ে দিছে মুক্তিযোদ্ধা। তো এই মুক্তিযোদ্ধার ভাতাও আমি নিইনি, কিছু না। এখন দেখি যে আমার অ্যাকাউন্টসে ভাতা আসে। দেশ স্বাধীন হলো, আপনি ফিরে এলেন স্বাধীন দেশে। অতঃপর আপনি আপনার জীবনের দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করলেন। আমরা যদি আপনার জীবনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংসার জীবন নিয়ে যদি জানতে চাই, কিভাবে শুরু হলো মুক্তিযুদ্ধ পরবর্তী আপনার সংসার জীবন? আমার বাবা যশোরে, আমার মামা বাড়িও যশোরে, আমার বড় মামা ছিলেন। ওনারা দেখেছিলেন মুক্তিযুদ্ধের আগে, কিন্তু দেখেছিলেন দেখার পর্বটা তারা মুক্তিযুদ্ধের আগে শেষ করে ফেলেন। হ্যাঁ, দেখে তারা বলছিলেন যে আমরা নিলাম। আমি বিয়ে করে নিয়ে যেয়ে আমার গ্রামের বাড়িতে যাওয়ার পরে ঘন্টা করে দেখলাম দ্বিতীয় অধ্যায় শুরু হলো। প্রথম অধ্যায় শেষ হলো, দ্বিতীয় অধ্যায়। তো ওখান থেকে আর কি জীবনের শুরু। তারপরে আস্তে আস্তে অনেক বছর গড়িয়েছে। আমার প্রথম সন্তান ছেলে, ডাক নাম মিথুন, বাবার নাম নাজমুল হুদা। আমি যখন বরগুনায়, তখন আমার ছেলে বরগুনা স্কুল থেকে এসএসসি পাস করল এবং সেই সময় আমেরিকান গভর্নমেন্টের একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে সে অ্যাপ্লাই করল। এটা আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ছিল এবং সেই অ্যাওয়ার্ডে সে সিলেক্টেড হওয়ার পরে এই 16 বছর বয়সের আগেই তাকে আমি আমেরিকায় পাঠিয়ে দিই। তো ওখানে থেকে সে আবার 10 গ্রেড, ওদের তো গ্রেড বলে, আমাদের ম্যাট্রিক 10 গ্রেড, 11 গ্রেড, 12 গ্রেড শেষ করতে হলো। শেষ করার পরে সে তখন করলো সেই আমেরিকান মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য সে অ্যাপ্লাই করলো এবং সেখানেও সে পরীক্ষায় সিলেক্ট হয় এবং অ্যালাউ হয়ে ওখানেই সে আমেরিকাতেই সে মেডিকেল গ্র্যাজুয়েশন শেষ করে। তারপরে সে স্পেশালিস্ট ইন কার্ডিও ভাস্কুলার ডিজিজ, হ্যাঁ, এবং ফেলো মানে স্পেশালিস্ট অফ হার্ট, এবং সে পাশ করে ওখানে সে এক মেডিকেল হসপিটালে জয়েন করল এবং ওখানেই আছে সে সিনিয়র, সে কার্ডিওলজিস্ট হিসাবে ওখানেই আছে। ওখানেই তার নিজস্ব বাড়ি, গাড়ি, তার ওয়াইফ এবং তার নিজের দুইজনের দুটো গাড়ি আছে। 50 লাখ বাংলাদেশি টাকা, 50 লাখ এই আছে, ভালো আছে। মানে আমেরিকান সোসাইটিতে সে খুব সম্মানজনক অবস্থানে অবস্থান করছে। এটা আমাদের জন্য খুবই, এটা আল্লাহর কাছে শুকরগুজারি করেও শেষ করা যাবে না। এরপরে আমার ছোট মেয়ে সে যখন এখান থেকে করলো, এই ছোটোকালের থেকেই আমার এই ছোটো মেয়েকে সবাই বাংলাদেশ বলতো। মানে সে বাংলায় কথাবার্তা বলতে পারতো, কিন্তু পড়তেও পারতো না, লিখতেও পারতো না। এক অদ্ভুত এত চেষ্টা করে সেই কত সেই ছড়ার বই, এ বই, সে বই কিনে দেওয়া হয়েছে যাতে আর কি আগ্রহ করে, না হলো না। ইংরেজিতে সে খুব তুখোড়। তারপরে যাই হোক, এখান থেকে করার পরে ফার্মেসি নিয়ে পড়তে হবে।
তারপরে সে কানাডাতে, এই দেশে থাকবেই না। এমনি ছোটোকালের থেকেই তার কারণ ছিল এই বাংলাদেশের উপরে অ্যালার্জি। তো কারণ তার ধারণাতে এই বাঙালি যারা মানুষ আছে এরা সত্যি কথা বলে না, মানুষের সাথে নানান ধরনের ইয়ে করে, চালবাজি করে, এটা ওটা করে, এই ধরনের একটা ধারণা মনে হয়। কীভাবে কাদের সাথে মিশে এইগুলো হয়েছিল জানি না, কিন্তু এই ধরনের ধারণা তার ভিতরে প্রবলভাবে কাজ করতো এবং সেখানে থাকবে না। সে থাকবে না কোথায় কোথায় ইয়ে করে তারপরে কানাডাতে অ্যাপ্লাই করানো। কানাডা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে নিল, কানাডা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে নিল এবং ওখানে পাঠিয়ে দিল। এখন সে ওখানে কানাডিয়া নিয়ে তার ওখানে ওই ইয়ে পার্মানেন্ট যে ইয়েটা যেটা, সেটাও হওয়ার কথা, সেটাও হয়ে যাবে। এবং সে মাস্টার্স ডিগ্রি করেছে ক্লিনিক্যাল সাইকোলজির উপরে, সাইকোলজি। এরপরে সে 2 বছর চাকরি করবে, এখন চাকরি করছে, এবং 2 বছর শেষ হলে সে পিএইচডি করবে। এই হচ্ছে তার আপাতত। এখন আমি থাকি, উনি থাকেন, আর আমার এই বড় মেয়ে তো এই দেশেই আছে। সে এখান থেকে সে লেখাপড়া করলো, বিবিএ করলো, তারপরে এমবিএ বুঝি 1 বছর না পড়ার পরে আর কোন কারণে বলে তার দরকার নেই এগুলো, কারণ ঘর সংসার করতেছে, আমি চাকরি করবো না, বা কি দরকারটা কি, এই ইয়ে করে ওই এমবিএটা করলো না। তো এখানে বাস আছে। আমার 3 সন্তান নিয়ে আমার অনুভূতি, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমার 3টি সন্তানই মেধাবী। এরা কোনো জায়গায় কোনো পরীক্ষায় এরা অকৃতকার্য হয় নাই। আপনার পিছনের প্রেরণা যোগানোর মানুষটা কি? আমার স্ত্রী ফিরোজা খাতুন। সে অত্যন্ত সৎ এবং সহনশীল। সহনশীল বলছি এই জন্যে যে আমার 6টা বোন, তাদেরকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি আমার বাসায় রেখে। কারোর স্ত্রী ওই দেবর ননদের ঝামেলা অ্যাকসেপ্ট করতে চায় না, কিন্তু উনি সেটা করেছেন। শুধু দেবর ননদ না, তাদের ছেলে মেয়েদেরও বিয়ে হয়ে গেছে, তারপরে মাস্টার্স থেকে সেই সব বাচ্চাদেরও তাদের দেখাশোনা, খাওয়া দাওয়া এগুলো করতে হয়েছে। আপনার মাধ্যমে শুনলাম যে আপনি তো ম্যামকে না দেখে বিয়ে করেছেন। তো এই যে না দেখে বিয়ে করার পিছনে কি আপনার কোনো আফসোস না কোনো কিছু কাজ করে? না, আমার কোনো আফসোস নেই। আমি সুখী, হ্যাপি। আমি যদি আপনার কাছে আপনার স্ত্রী সম্পর্কে মানে অল্প কথা জানতে চাই, তাহলে আপনি কি বলবেন? অত্যন্ত সহজ সরল এবং সৎ এবং মানুষের ভালো করার জন্যে সবসময় সচেষ্ট থাকে। তা না হলে পারে আমার 6টা বোনকে আমি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারতাম না, তার বিয়ের সাথে খরচও আমি দিতে পারতাম না, যদি আমার স্ত্রী বাগড়া দিত যে তুমি টাকা পয়সা খরচ করিয়ে করতেছ, কয়দিন বাদে ফতুর হয়ে যাবা, কী করবা, এরকমই তো বলতো। কিন্তু না, কোনোদিন বলে না। মুক্তিযোদ্ধা হিসাবে আপনাকে আপনার বাড়ির পরিবারের লোকজন কীভাবে মূল্যায়ন করে? আমার মুক্তিযোদ্ধা হিসেবে না, আমার বাড়ির লোকজন শুধু না, আমার গ্রামের মানুষ পর্যন্ত আমি যা বলবো সেইটাই হুকুমের মতো তাদের কাছে। এবং এটা এখন না, আমার বয়স যখন 11-12 বছর বয়স, তখন আমি আমার গ্রামের স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করি কিন্তু, এবং সেটাই ছিল লাস্ট ম্যাট্রিকুলেশন, তারপরে এসএসসি হলো। এই যে তখন থেকে যে আমি 4-5 বছর, আমি 7, 8, 9, 10 4 বছর আমি গ্রামের বাড়িতে ছিলাম। তো এই সময় তখন আর বয়স কত, 15 বছর বয়সে ম্যাট্রিক পাস করছি। তো 4 বছর আগে কত হয়, 11-12 বছর বয়সের। তো আমার আল্লাহ তাআলা খুব কমান্ডিং দিয়েছে, রহমত দিয়েছে। আমি সেই সময় যেরকম কমান্ডের সাথে করেছি, চাকরি জীবনেও আমার উপরস্থ কর্মকর্তা তারাও সাহস করেনি আমার সিদ্ধান্তের বাইরে যেতে। Whatever I say, that is final and conclusive. আপনার মূল্যবান সময় থেকে আপনি আমাদের সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।